বাংলায় একটা প্রবাদ আছে, রাকে হরি তো মারে কে। জীবনে হতাশার চরম পর্যায়ে কখনো গেছো, যখন মনে হচ্ছে জীবনে আর কিছুই হবে না, এখানেই সব শেষ? তাহলে আজকের গল্পটি দেখো, কথা দিচ্ছি তোমার দামি সময় নষ্ট হবে না। আজকের গল্পটি অন্য লেভেলের। আলেকজান্ডার দুমার একটা কালজয়ী উপন্যাস অবলম্বনে দ্য কাউন্ট অফ মন্টি ক্রিস্টো। আচ্ছা, নেপোলিয়ান বোনাপার্টের নাম তো জানোই, ফ্রান্সের শাসক। তাকে এলবা নামে একটা দ্বীপে বন্দি করে রাখা হয়েছিল, মানে তাকে নজরবন্দি করে রাখা হয়েছিল। আর যদি কেউ তাকে বাঁচানোর উপক্রমও করতো, তাকে গুলি করে মেরে ফেলা হতো। তো একদিন রাতে দেখা যায় কিছু লোক নৌকায় করে ওই দ্বীপের কাছে আসে। এর নাম এডমান্ড ডান্টেস আর এর নাম ফার্নান্ড মন্টেগু। তো ব্রিটিশ সেনারা তাদেরকে দেখে ফেলায়, তাদের উপরে গুলি বর্ষণ করতে শুরু করে। তো এরাও পাল্টা আক্রমণ করে। তো অতঃপর নেপোলিয়ান আসে এবং বলে, আমি এদেরকে চিনি না, এরা আমার লোক নয়। তো ব্রিটিশ সেনারা এদেরকে ছেড়ে দেয় এইবারে। তো নেপোলিয়ান এইবারে এদেরকে জিজ্ঞাসা করে, তোমরা কারা? এডমান্ড ডান্টিস তার বন্ধু ও নিজের পরিচয় দেয় আর বলে, আমরা একটা জাহাজে কাজ করি আর আমাদের ক্যাপ্টেন অসুস্থ, তাই সাহায্যের জন্য আমরা এখানে এসেছিলাম। তো এই কথা শুনে ব্রিটিশ সৈন্যরা সেখান থেকে চলে যায় এবং রাতে এই দ্বীপে তাদেরকে থাকতে দেওয়া হয়। তো নেপোলিয়ান এডমানের কাছে এসে বলে, আমাকে একটু সাহায্য করবে? একটা চিঠি পৌঁছে দিতে হবে। এখানে আসলে আমাকে নজরবন্দি করে রাখা হয়েছে। আমি যা চিঠি লিখি আগে তা ব্রিটিশরা পড়ে এবং তারপরে নির্দিষ্ট জায়গায় পৌঁছে দেয়, কিন্তু এই চিঠিটি খুবই গোপন। তুমি এটা আমার একজন বিশ্বস্ত লোক ক্লারিয়নের কাছে পৌঁছে দেবে। কিন্তু এই কাজ করতে এডমন্ড রাজি হয় না, কারণ নেপোলিয়ানের সঙ্গে কোনো কাজ করা মানেই সাক্ষাৎ মৃত্যু। কারণ নেপোলিয়ান ছিল একজন দেশদ্রোহী। নেপোলিয়ান বলে, এই চিঠিতে ষড়যন্ত্র নেই, তোমার ভয়েরও কিছু নেই। আর হ্যাঁ, আমার জন্যই কিন্তু আজকে তোমরা বেঁচে গেছো, সুতরাং আমার জন্য এটুকু করতেই পারো। তো এরপরে এডমান কৃতজ্ঞতা স্বরূপ ওই চিঠিটি নিতে রাজি হয়। আর নেপোলিয়ানের কাছ থেকে এডমানের চিঠি নেওয়ার ঘটনাটা দূর থেকে দাঁড়িয়ে ফার্নান্দ মন্টেগু দেখে নেয়। আর হ্যাঁ, এখানে একটা কথা বলে রাখি, এডমান ডান্টেস ও ফার্নান্দ মন্টেগু এই দুজনের অন্তরঙ্গ বন্ধুত্ব, মানে পাতি বাংলায় বলতে গেলে হরিহর আত্মা। তো এডমান ঘরে ফিরে আসে, কিন্তু নেপোলিয়ানের কাছ থেকে চিঠি নেওয়ার ব্যাপারটা সে তার বন্ধু মন্টেগুকে বলে না। তো এর পরের দিন জাহাজের নাবিক মারা যায়। তো সবাই জাহাজে ফিরে আসে। তো এই জাহাজের যে মালিক, সে এডমানকে খুব পছন্দ করত। তো সে যখন খবর পায় এডমান জাহাজের ক্যাপ্টেনের জীবন বাঁচানোর জন্য ইংরেজদের সঙ্গে যুদ্ধও করেছিল, তখন সে এডমানকেই এই জাহাজের ক্যাপ্টেন বানিয়ে দেয়। আর এই ব্যাপারটাই ওই জাহাজেরই একজন নাবিক, যার নাম ছিল ড্যাংলার, সে খুব রেগে যায় এবং এডমানের ওপরেও সে খুব রেগে যায়। তার হিংসে হয় যে এডমান এত কম বয়সে এত বড় একটা পদ পেয়ে গেল, যেটা সে এতদিন থেকেও পায়নি। তো জাহাজের ক্যাপ্টেন হতে পেরে এডমান খুব খুশি হয়, কারণ সে ছিল অত্যন্তই গরিব। আর এত বড় একটা খুশির খবর সে তার প্রেমিকাকে জানাতে চলে আসে। আর এই যে তার প্রেমিকা মার্সিডিস। এডমান মার্সিডিসের কাছে এসে বলে, আমি জাহাজের ক্যাপ্টেন হয়ে গেছি। এটা শুনে মার্সিডিস খুব খুশি হয়ে যায়, কিন্তু এডমানের বন্ধু ফার্নান্ড মন্টেগুর এডমানের এই আনন্দে মনে মনে হিংসায় জ্বলে ওঠে। এর দুটো কারণ ছিল, এক, এডমান একটা উঁচু পোস্ট পেয়ে গেছে, আর এইবারে মার্সিডিসের সঙ্গে তার বিয়েও হতে চলেছে। আর এইটাই হচ্ছে মন্টেগুর হিংসার বড় কারণ, কারণ সেও মার্সিডিসকে ভালোবাসে। তো এরপরে এডমান আর মার্সিডিস তস আর সইল না। যাই হোক, মার্সিডিস তার কাপড়ের এক টুকরো সুতো ছিঁড়ে নিয়ে তার নিজের হাতে আংটি হিসাবে পরে নেয় আর এডমানকে বলে, এই আংটিটা আমি কখনোই হাত থেকে খুলবো না, এটা আমি তোমার নাম করে পরলাম। কারণ এডমান ছিল খুবই গরিব, তার আংটি কিনে দেওয়ার মতো সামর্থ্য নেই, সেটা মার্সিডিস জানতো। ওই জন্য সে এইভাবেই তার ভালোবাসাকে আলিঙ্গন করে নিল। সত্যি এরকম যদি একটা মেয়ে পেতাম। তো এরপরে আমরা দেখতে পাই ড্যাংলার আর মন্টেগুকে এক জায়গায় বসে পানীয় খেতে, মানে এডমানের দুই শত্রু এক জায়গায়। কারণ এডমানের জন্যই ড্যাংলারের আর ক্যাপ্টেন হওয়া হলো না, আর মন্টেগু মার্সিডিসকে হারিয়ে ফেলতে চলেছে। তো দুই শত্রু যেহেতু এক জায়গায়, তাই দুজনের মধ্যে একটু ভালো বন্ধুত্ব তৈরি হয়ে যায়। আর মন্টেগু ড্যাংলারকে বলে দেয় যে নেপোলিয়ান এডমানকে একটা গুপ্ত চিঠি দিয়েছে। তো সেই দিন রাতে এডমান ও তার বাবা ও মার্সিডিস খাওয়া দাওয়া করছিল। হঠাৎ পুলিশ এসে এডমানকে তুলে নিয়ে যায়। আসলে ড্যাংলার ম্যাজিস্ট্রেটকে বলে দিয়েছে নেপোলিয়ান এডমানকে চিঠি দিয়েছে, আর নেপোলিয়ানের সঙ্গে কোনো রকম যোগসূত্র থাকা মানেই তো তার জেল। তো পুলিশ এডমানকে ধরে ম্যাজিস্ট্রেটের কাছে নিয়ে আসে। তো এই হচ্ছে ম্যাজিস্ট্রেট ভিলেফোর্ট। তো ম্যাজিস্ট্রেট এডমানের কাছে চিঠিটি চায়, তো এডমান চিঠিটি দিয়ে দেয়। ম্যাজিস্ট্রেট ভিলেফোর্ট চিঠিটি পড়ে দেখে এটা দেশদ্রোহিতার চিঠি। তো এটা জানার পরে এডমান ভয় পেয়ে যায়। সে বলে, স্যার, আমি জানতামই না চিঠিতে এইসব আছে। নেপোলিয়ান বলেছিল ভয় পাওয়ার কিছুই নেই, এটা তার ব্যক্তিগত একটা নর্মালি চিঠি, তাই আমি নিতে রাজি হয়েছিলাম। আর এই চিঠিটি ক্লারিয়ন নামে একজনের কাছে দিতে বলেছিল। এই নামটা শুনে ম্যাজিস্ট্রেটের মুখে একটা ভয়ের ছাপ দেখা যায়। সে এডমানকে বলে, এই চিঠিটি কাকে দেওয়া হবে এই বিষয়ে কারোর সঙ্গে কি আলোচনা করেছো? এডমান বলে, না না স্যার, আমি আর কাউকেই কিচ্ছু বলিনি। ম্যাজিস্ট্রেট বলে, নেপোলিয়ান সত্যিই তোমাকে ফাঁসিয়েছে।
অনেক রাত হয়ে গেছে বুঝলে, আমার গাড়ি বাইরে দাঁড়িয়ে আছে, যাও তোমাকে বাড়ি পৌঁছে দিয়ে আসবে। তো এডমান এসে গাড়িতে উঠতেই গাড়ির দরজায় ফট করে তালা মেরে দেওয়া হয় এবং গাড়ি দ্রুত চলতে থাকে। এই ব্যাপারটাই তো এডমানের সন্দেহ হয় এবং এডমান বুদ্ধি করে মাঝপথেই গাড়ি থেকে পালিয়ে যায় এবং সাহায্যের জন্য তার বন্ধু মন্টেগুর কাছে চলে যায়। কিন্তু মন্টেগু তার দিকে তরোয়াল নিয়ে তেড়ে আসে। এডমান তো ভ্যাবাচাকা খেয়ে যায় এবং তার বুঝতে বাকি রইল না যে মন্টেগুই তাকে ফাঁসিয়েছে। এডমান মন্টেগুকে বলে, তুমি আমার প্রাণপ্রিয় বন্ধু হয়ে আমাকে ফাঁসালে। মন্টেগু বলে, কি আর করি বলো, আমিও যে মার্সিডিসকে ভালোবাসি, আর আমি একা নই, আমার সঙ্গে ড্যাংলারও আছে। তুমি জেলে গেলে ড্যাংলারও ক্যাপ্টেন হতে পারবে আর আমি মার্সিডিসকেও পেয়ে যাব। তাহলে তোমার জেলে যাওয়াটাই ভালো, তাই না? হ্যাঁ, ভাবছো যে চিঠির ব্যাপারটা আমি কি করে জানলাম? তুমি যখন ঘুমিয়ে পড়েছিলে তখন আমি চিঠিটি পড়ে নিয়েছিলাম আর বুঝতেও পেরে গেছিলাম ওটা দেশদ্রোহিতার চিঠি, আর ব্যাস সুযোগে সদ্ব্যবহার করে দিলাম। মন্টেগুর এমন ব্যবহারে এডমান প্রায় কেঁদেই ফেলে। আসলে কি বলতো, যারা আমাদের শত্রু হয় তারা এতটাও বাঁশ দেয় না যতটা আমাদের কাছের মানুষ দেয়। তো হঠাৎই সেখানে পুলিশটা চলে আসে এবং এডমানকে সেখান থেকে ধরে নিয়ে যায়। তো এডমানকে শ্যাটো দ্বীপে নিয়ে যাওয়া হয়। আসলে এই জেলটি ছিল সমুদ্রের মাঝখানে একটা দ্বীপে, আর এই জেলটির চারিদিকে যেহেতু সমুদ্র, তাই এই জেল থেকে আজ অবধি কেউ পালাতে পারেনি। এই জেল থেকে মুক্তি পাওয়ার একমাত্রই পথ হচ্ছে মৃত্যু। তো এডমান জেলের ওয়ার্ডেনের কাছে কাকুতি মিনতি করতে থাকে যে সে আসলে নির্দোষ, তাকে ফাঁসানো হয়েছে। সে নেপোলিয়ানের ওই চিঠির ব্যাপারে কিছুই জানতো না। জেলের ওয়ার্ডেন বলে, তুমি যে নির্দোষ সে আমিও জানি, তুমি দোষী হলে এখানে আসতে না। অর্থাৎ এই জেলে তারাই আসে যারা সরকারের কোনো কারচুপি ধরে ফেলে। সেই সব ব্যক্তিদের মুখ বন্ধ করে রাখার জন্য এই শ্যাটো দ্বীপে এনে ফেলা হয়। আর এই জেলে শাস্তির কোনো লিমিট নেই, মানে সেই ব্যক্তি যতদিন না মারা যাচ্ছে ততদিন তাকে এই জেলে পচে মরতে হবে। তো মুহূর্তের মধ্যেই এডমনের জীবন যেন অন্ধকারের গহনে তলিয়ে যায়। আর ওইদিকে মন্টেগুকে দেখতে পাই এডমানের বাবা ও মার্সিডিসকে নিয়ে ম্যাজিস্ট্রেট ভিলেফোর্টের কাছে যায় এবং এডমানকে কোথায় রাখা হয়েছে তার খোঁজ করে। ম্যাজিস্ট্রেট বলে, আমি তা তো বলতে পারবো না, সৈন্যরা ওকে নিয়ে গেছে আর এডমান একজনকে মেরেও ফেলেছে। এবারেও শাস্তি কতটা হবে সে তো ভাবতেই পারছো। তাই বলি কি, এডমানকে ভুলে যাওয়াই তোমাদের পক্ষে শ্রেয়। এইসব কথা শোনার পরে মার্সিডিস খুব কষ্ট পায়, ভেঙে পড়ে। আর ঠিক এই সময় তার কাঁধে হাত রাখে মন্টেগু। এটাই তো সে চাচ্ছিল। সে মার্সিডিসকে আশ্বাস দেয় সে এডমানকে ঠিক খুঁজে বার করবে। তো এর মধ্য দিয়ে মাসখানিক কেটে যায়। তো আমরা দেখতে পাই মার্সিডিস মন্টেগুর সঙ্গে মেলামেশা করতে শুরু করেছে। তো এর মধ্য দিয়ে 1 বছর কেটে যায়। শ্যাটো দ্বীপের ওই জেলে এডমানকে দেখতে পায়, তার উপরে অকুতূভ অত্যাচার হয়, তার জীবন অতিষ্ঠ হয়ে উঠেছে। সে একদিন আত্মহত্যা করারও চেষ্টা করে কিন্তু সে পারে না। তার কুঠুরির দেয়ালের ওই লেখাটা তাকে যেন বাধা দিচ্ছে। সেখানে লেখা ছিল, গড উইল গিভ মি জাস্টিস। তারপরেও সে ভাবতে থাকে, সত্যিই কি ঈশ্বর তাকে ন্যায় বিচার দেবেন? না, এটা শুধু সান্ত্বনা মাত্র। তো দেখতে দেখতে 4 বছর কেটে যায়। এডমানের এখন ঈশ্বরের প্রতি বিশ্বাস উঠে গেছে। তার ঈশ্বরের কথা মনে উঠলেই রাগ হয়, কারণ সে তো কোনো দোষ করেনি। তাহলে তার এই কঠিন জীবন কেন? এটাই কি ঈশ্বরের ধর্ম, ন্যায় বিচার? ঈশ্বর যদি সত্যিই থাকতেন তাহলে কি তার সঙ্গে এমনটা হতে দিত? না, ঈশ্বর নেই। তো এইরকমই একদিন এডমানের কুঠুরির মেঝের মাটি ওপর দিকে উঠতে শুরু করে। এডমান তো খুব ভয় পেয়ে যায়। সে ভয়ে এক কোনায় কুঁকড়ে যায় এবং সেই স্থানের মাটি ফুঁড়ে একটা লোক বেরিয়ে আসে। লোকটি বয়স্ক। সে অস্ফুট স্বরে বলে ওঠে, যা, ভুল হয়ে গেল, আমার অঙ্ক ভুল হয়ে গেল। এই লোকটির নাম হচ্ছে অ্যাবে ফারিয়া। ইনি একজন খ্রিস্টান পাদ্রী। এডমান বলে, আমার ঘরে আপনি কি করে আসলেন আর কেনই বা আসলেন? অ্যাবে ফারিয়া বলে, আমি এই জেলে 13 বছর আছি আর 5 বছর ধরে সুড়ঙ্গ খুঁজছিলাম এই জেল থেকে পালানোর জন্য, কিন্তু আমার হিসাবে একটু ভুল হয়ে গেছে, তাই আমার সুড়ঙ্গ তোমার ঘরে এসে উঠেছে। এই কথা শুনে এডমান চমকে ওঠে। অ্যাবে ফারিয়া বলে কি, সে 5 বছর ধরে সুড়ঙ্গ খুঁজছে আর সে এত বছর নষ্ট করেছে শুধু দুশ্চিন্তা করেই? তো অ্যাবে ফারিয়ার সঙ্গে টুকটাক কথা বলে তার খুব ভালো লাগে। তো অ্যাবে ফারিয়া যে সুড়ঙ্গ খুঁড়ে তার ঘরে এসে উঠেছে, সেই সুড়ঙ্গর মধ্য দিয়ে এডমান অ্যাবে ফারিয়ার সঙ্গে তার ঘরে যায়। অ্যাবে ফারিয়া এডমানকে বলে, তুমি আমাকে সাহায্য করবে সুড়ঙ্গ খুঁড়তে? তাহলে আমরা মোটামুটি 8 বছরের মধ্যেই এখান থেকে বেরিয়ে যেতে পারবো। আসলে আমি এতদিন একা একা সুড়ঙ্গ খুঁড়েছি, তো তাই অনেকটা সময় লেগে গেছে, আর আমরা দুজন মিলে করলে কাজটা তাড়াতাড়ি হবে। এটা শুনে এডমান তাচ্ছিল্যের হাসি হাসে। অ্যাবে ফারিয়া বলে, তুমি যদি আমাকে সুড়ঙ্গ খুঁড়তে সাহায্য করো তাহলে তোমাকে দামি জিনিস দেবো আমি। এডমান বলে, পারবেন আমার সেই দিনগুলো ফিরিয়ে দিতে, আমার ভালোবাসা ফিরিয়ে দিতে, আমার স্বাধীনতা ফিরিয়ে দিতে? অ্যাবে ফারিয়া বলে, স্বাধীনতা ও তো ছিনিয়ে নিতে হয়। আমি তোমাকে জ্ঞান দেব, আমি যা যা জানি সব তোমাকে শেখাবো। বিজ্ঞান, দর্শন, রাজনীতি, অর্থনীতি, অঙ্ক, যুদ্ধ, অস্ত্র শিক্ষা সব শেখাবো। এটা সবসময় মনে রাখবে, জ্ঞানের থেকে শক্তিশালী ধন আর কিছুই হয় না। এডমান বলে, এসব জ্ঞান নিয়ে আমি কি করব? এবং সে এখানে কিভাবে এসছে, তাকে মিথ্যে জালে ফাঁসিয়ে এখানে আনা হয়েছে, সব ঘটনা অ্যাবে ফারিয়াকে খুলে বলে।
অ্যাবে ফারিয়া বলে ওরা শক্তিশালী, তোমাকে ওদের থেকেও শক্তিশালী হতে হবে, তার জন্য প্রয়োজন জ্ঞান। অ্যাডমান বলে ঠিক আছে, আপনি যা বলবেন আমি তাই করব। অ্যাবে ফারিয়া বলে এই তো তুমি বুঝেছ, এবং অ্যাবে ফারিয়া নিয়ম করে অ্যাডমানকে তরোয়াল চালানো ও অন্যান্য শিক্ষা দিতে থাকে আর নিয়ম করে সুড়ঙ্গ খুঁড়তে থাকে। তো অ্যাডমানকে দুবার তার কুঠুরিতে আসতে হয়, এক যখন গার্ড খাবার দিতে আসে, আর দুই গার্ড যখন টয়লেট বাকেট নিতে আসে, আর তাদের সুড়ঙ্গ খোঁড়ার মাটি ওই টয়লেট বাকেটের মধ্যে মিশিয়ে দিত। আর যেহেতু ওটা মলমূত্রের বাকেট, তাই গার্ডরা কখনোই চেক করতো না। তো এইভাবে অনেকটা সময় পার হয়ে যায়। অ্যাডমান এখন অ্যাবে ফারিয়ার থেকে অনেক জ্ঞান অর্জন করেছে। তো এই রকমই একদিন অ্যাডমান অ্যাবে ফারিয়াকে জিজ্ঞাসা করে, আচ্ছা তুমি এখানে কি করে এলে, সেটা তো বললে না। অ্যাবে ফারিয়া বলে, আগে আমি নেপোলিয়ানের সৈন্যবাহিনীতে কাজ করতাম, তারপরে এক ধনী ব্যবসায়ীর সেক্রেটারি হিসাবে কাজ করি। সবাই মনে করতো ওই ধনী ব্যবসায়ী তার প্রচুর ধনসম্পত্তি একটা দ্বীপে লুকিয়ে রেখেছে। তো যখন লোকটি মারা যায় তখন ফ্রান্সের সরকার আমার কাছে জানতে চায় ওই ব্যবসায়ীর ধনসম্পত্তি কোথায় আছে, কিন্তু আমি জানতাম না সেই ধনসম্পত্তি কোথায় আছে। কিন্তু ফ্রান্স সরকার তা বিশ্বাস করে না এবং আমাকে এই জেলে নির্বাসন দেয়। অ্যাডমান বলে, ও আচ্ছা, আমাকেও না ম্যাজিস্ট্রেট প্রথমে ছেড়ে দিয়েছিল, তারপরে কেন যে আবার গ্রেফতার করিয়ে দিল তা আমি বুঝতে পারিনি। অ্যাডমান এইবারে গভীরভাবে ভাবে যে নেপোলিয়ানের চিঠিটি ক্লারিয়ন নামে একজনের কাছে পৌঁছে দেওয়ার কথা ছিল, আর ম্যাজিস্ট্রেটের বাবা যে কিনা নেপোলিয়ানের সেনাধ্যক্ষ ছিল, আর সেই সূত্রেই নেপোলিয়ানের সঙ্গে ম্যাজিস্ট্রেটের বাবার খুবই একটা ভালো সম্পর্ক ছিল, আর ম্যাজিস্ট্রেটের বাবার নামই হচ্ছে ক্লারিয়ন। নেপোলিয়ান আসলে ম্যাজিস্ট্রেটের বাবার কাছেই চিঠি লিখেছিল, আর ম্যাজিস্ট্রেট যখন চিঠিটি পড়ে আর অ্যাডমানের মুখে যখন তার বাবার নাম শোনে তখন ম্যাজিস্ট্রেট ভয় পেয়ে যায়, কারণ নেপোলিয়ান তার বাবাকে চিঠি লিখেছে, এর মানে তার বাবার উপরে দেশদ্রোহিতার বদনাম এসে যাবে, আর এর ফলে তার ম্যাজিস্ট্রেটের চাকরিটাও যাবে। ওই জন্য ম্যাজিস্ট্রেট একদম চুপিসারে অ্যাডমানকে বিনা দোষে এই শ্যাটো ডিফের নরক জেলে পাঠিয়ে দিয়েছে। অ্যাডমান ব্যাপারটা বুঝতে পারে, কিন্তু তার কিছু করার নেই, সবকিছুই তার হাতের বাইরে এখন। এইভাবে আরো কয়েক বছর কেটে যায়। তো এই রকমই একদিন সুড়ঙ্গ খুঁড়তে খুঁড়তে তারা সুড়ঙ্গের মধ্যে গাছের শিকড় দেখতে পায় এবং তারা বুঝতে পারে তাদের সুড়ঙ্গ প্রায় শেষের পথে। এবার শুধু উপর দিকে সুড়ঙ্গ খুঁড়তে হবে, যা মোটামুটি কয়েক সপ্তাহের মধ্যেই হয়ে যাবে। আর সুড়ঙ্গের মধ্যে যখন আলোর প্রয়োজন হয়ে ওঠে তখন অ্যাবে ফারিয়া তার পাকা দাড়ি কাটে এবং তাতেই আগুন জ্বালিয়ে তাদের সুড়ঙ্গ খোঁড়ার কাজ চালিয়ে যায়। তো এই রকমই একদিন ওপর দিকে সুড়ঙ্গ খুঁড়তে খুঁড়তে হঠাৎ মাটির ধস নামে। অ্যাডমান সেখান থেকে পালাতে পারলেও অ্যাবে ফারিয়া পারে না, তার উপরে মাটি পাথর একের পর এক পড়তেই থাকে এবং সে চাপা পড়ে যায়, তার নিঃশ্বাস প্রায় বন্ধ হবার জো। অ্যাডমান তাড়াতাড়ি করে অ্যাবে ফারিয়াকে সেখান থেকে টেনে হিঁচড়ে বাইরে নিয়ে আসে, কিন্তু অ্যাবে ফারিয়া অনেকটাই আঘাত পেয়েছে, তাতে তার বয়সও হয়েছে, সে এত বড় ধকল আর সহ্য করতে পারে না, তার শেষ সময় আগত। তো ওই মৃত্যু লগ্নে অ্যাবে ফারিয়া অ্যাডমানকে বলে, তোমাকে আমি একটা মিথ্যে বলেছিলাম, ওই ব্যবসায়ীর গুপ্তধন কোথায় আছে আমি জানি, এবং সে অ্যাডমানকে একটা ম্যাপ দেয় আর বলে ইতালির কাছে একটা দ্বীপ আছে নাম মন্টি ক্রিস্টো, ওখানে গিয়ে এই ম্যাপ দেখলে তুমি গুপ্তধন পেয়ে যাবে। আসলে এই গুপ্তধন ঈশ্বর তোমার জন্যই বরাদ্দ রেখেছিলেন, আর হ্যাঁ, ওই গুপ্তধন পাওয়ার পরে ওগুলো মানুষের ভালোর জন্যই ব্যবহার করবে। অ্যাডমান বলে, সে ঠিক আছে, কিন্তু আমি তো এখান থেকে আর পালাতে পারবো না, কারণ সুড়ঙ্গে ধস নেমে সুড়ঙ্গের মুখ পুরোই বন্ধ হয়ে গেছে। অ্যাবে ফারিয়া বলে, চেষ্টা করে যাও, ওপরালা একজন আছেন। অ্যাডমান বলে, ওপরালা? আমার ঈশ্বরের প্রতি বিশ্বাস কবেই উঠে গেছে। অ্যাবে ফারিয়া বলে, কিন্তু ঈশ্বর তোমার সঙ্গে আছেন। এই বলে অ্যাবে ফারিয়া শেষ নিঃশ্বাস ত্যাগ করে, আর হঠাৎই তখন জেলের গার্ড চলে আসে। অ্যাডমান সঙ্গে সঙ্গে ওই সুড়ঙ্গের পিছনে গিয়ে লুকিয়ে পড়ে এবং জেলের গার্ডরা দেখতে পায় অ্যাবে ফারিয়া মারা গেছে। তারা অ্যাবে ফারিয়ার দেহটি কাপড় দিয়ে জড়িয়ে দেয়, মানে প্যাকিং মতো করে দেয়, এবং তারা জেলারকে ডাকতে যায়। তারা চলে যাওয়ার পরেই অ্যাডমান বেরিয়ে আসে এবং সে ভাবতে থাকে সে সুড়ঙ্গ খুঁড়তে শুরু করলেও একা একা শেষ করতে পারবে না, এবং তার মাথায় একটা বুদ্ধি আসে। তো একটু পরেই জেলের গার্ড চলে আসে এবং অ্যাবে ফারিয়ার দেহটি সেখান থেকে নিয়ে যায়। এই জেলের নিয়ম হচ্ছে, যদি কোনো কয়েদি মারা যায় তার দেহের সঙ্গে পাথর বেঁধে এই অতল সমুদ্রে ফেলে দেওয়া হয়। তো যখন অ্যাবে ফারিয়ার দেহটি ওই সমুদ্রে ফেলে দিতে যায়, আর সেই মুহূর্তেই ওই ব্যাগ থেকে একটা হাত বেরিয়ে আসে এবং জেলারকে টেনে ধরে, আর দুজনাই ওই অতল সমুদ্রের গহনে তলিয়ে যায়। আসলে অ্যাডমান বুদ্ধি করে অ্যাবে ফারিয়ার দেহটি তার কুঠুরিতে রেখে এসেছিল এবং অ্যাবে ফারিয়ার বস্তার মধ্যে মৃত সেজে নিজেই ঢুকেছিল এবং সুযোগ বুঝে জেলারকেও সঙ্গে নিয়ে ওই অতল সমুদ্রে পড়ে, কারণ
কারণ এই জেলার তাকে অনেক অত্যাচার করেছে। তো অ্যাডমান সঙ্গে করে ছুরি রেখে দিয়েছিল এবং সে কোনো রকমে বস্তা থেকে বেরিয়ে আসে এবং জেলারকে ওখানেই মেরে ফেলে। এরপরে অ্যাডমান সাঁতার কাটতে কাটতে হাঁপিয়ে যায়। এরপরে সকাল হয়, তার জ্ঞান ফিরলে সে দেখে একটা তীরে এসে সে পড়েছে। অ্যাডমান খুব খুশি হয়, পাগলের মতো নাচতে থাকে। সে আজ এই 13 বছর পরে ওই বন্দি দশা থেকে মুক্তি পেয়েছে। সে আজকে তার জীবনে সুখ শান্তি সব যেন একসঙ্গে পেয়ে গেছে। তো যে দ্বীপে এসে সে পড়েছিল সেখানে একটা জলদস্যুর গ্রুপ ঘাঁটি গেড়েছিল। তো এই জলদস্যুর দলের মধ্যে একজনকে নিয়ে ঝামেলা হচ্ছিল, তাকে মেরে ফেলা হবে না জীবিত রাখা হবে এই নিয়ে। তো জলদস্যুদের সর্দার অ্যাডমানের কাছে এসে বলে, আমরা জলদস্যু, তোমাকে একটা কাজ করতে হবে। আমাদের দলের এই লোকটির সঙ্গে তোমার যুদ্ধ করতে হবে, কারণ ও আমাদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে। তাই দলের কিছু লোক চাই ওকে বাঁচিয়ে রাখা হোক, কারণ ও ভালো চাকু চালাতে পারে, আর কিছু লোক ওকে মেরে ফেলতে চাইছে। তাই তুমি ওর সঙ্গে যুদ্ধ করো। তুমি যদি জিততে পারো তাহলে আমাদের দলে আসতে পারো, আর ও যদি জিতে যায় তাহলে তোমাকে মেরে ফেলা হবে। তো অ্যাডমান আর সেই লোকটির মধ্যে যুদ্ধ শুরু হয়ে যায়। তো অ্যাডমান জিতে যায়, কিন্তু সেই লোকটিকে সে মারে না। অ্যাডমান সর্দারকে বলে, সর্দার, আমি যদি একে মেরে ফেলি তাহলে আপনার দলে একজন চাকুবাজ থাকবে, আর যদি বাঁচিয়ে রাখি তাহলে দুজন থাকবে, সুতরাং একে একবার সুযোগ দিয়েই দেখতে পারেন। তো সর্দার অ্যাডমানের কথায় রাজি হয়ে যায়। তো জেকোবো মানে অ্যাডমানের সঙ্গে যার যুদ্ধ হলো সে বলে, আমি তোমার কাছে কৃতজ্ঞ আমার জীবন ভিক্ষা দেওয়ার জন্য, আমি তোমার গোলাম হয়ে থাকবো। তো এরপরে একসময় তারা জাহাজে করে চলতে শুরু করে। বেশ কয়েকটা দিন পেরিয়ে যায়। একদিন তাদের জাহাজ অ্যাডমানের সেই শহরে চলে আসে। সর্দার অ্যাডমানকে বলে, তুমি তোমার স্বাধীন জীবনে ফিরে যাও, আমাদের এই লাইনে আসতে হবে না। কারণ সর্দার অ্যাডমানের কাছ থেকে তার জীবনে ঘটে যাওয়া সব ঘটনাই শুনেছে। তো অ্যাডমান এই 13 বছর পরে তার শহরে ফিরে এসছে। তো অ্যাডমানের সঙ্গে জেকোবও আসে। তো অ্যাডমান এইবারে তার জাহাজের সেই মালিকের কাছে আসে, কিন্তু সে অ্যাডমানকে চিনতে পারে না, কারণ অ্যাডমান অনেকটাই বদলে গেছে। কারণ অ্যাডমান 13 বছর যে অত্যাচার সহ্য করেছে তাতে তার চেহারা পরিবর্তন হয়ে যাওয়াটাই স্বাভাবিক। তো অ্যাডমান জাহাজের মালিককে বলে, আমি অ্যাডমান ডান্টেসের বন্ধু, ওর পরিবারের সম্পর্কে কিছু বলতে পারবেন? সে বলে, অ্যাডমানের দেশদ্রোহিতার খবর জানার পরে অ্যাডমানের বাবা ফাঁসি দিয়ে আত্মহত্যা করে। অ্যাডমান বলে, আচ্ছা, অ্যাডমান ডান্টেসের ওপর দেশদ্রোহিতার আরোপ কে এনেছিল? সে বলে, ম্যাজিস্ট্রেট ভিলেফোর্ট। অ্যাডমানকে গ্রেফতার করিয়ে দেওয়ার ফলে তার প্রমোশন হয়ে গেছে, সে এখন অনেক উঁচু পোস্টে আছে এবং ম্যাজিস্ট্রেট ভিলেফোর্টের বাবাকেও কেউ মেরে ফেলেছিল, তারপর থেকে সে এখন প্যারিসে আছে। অ্যাডমান বলে, অ্যাডমান ডান্টেসের একটা প্রেমিকা ছিল মার্সিডিস, তার কি খবর? সে বলে, অ্যাডমান জেলে যাবার মাসখানিকের মধ্যেই অ্যাডমানের বন্ধু ফার্নান্ড মন্টেগুকেই সে বিয়ে করে নিয়েছে। মার্সিডিস মন্টেগুকে বিয়ে করেছে, এটা শুনেই অ্যাডমানের বুকে ছ্যাঁত করে লাগে। তার বেঁচে থাকার আশাই এখানেই যেন নিরাশায় পরিণত হয়ে যায়। অ্যাডমান আরও জানতে পারে ফার্নান্ড মন্টেগু এখন কাউন্ট হয়ে গেছে। আচ্ছা, কাউন্ট মানে বলে দেই, ফ্রান্সে আগে উচ্চবিত্ত মানুষদের কাউন্ট বলা হতো, যেমন আম্বানি টাটা আছে না, এইরকম টাইপের লোক। আর ড্যাংলার এখন পুরো জাহাজের মালিক। ড্যাংলার তার কাছ থেকে সবকিছু কেড়ে নিয়েছে, তাই সে আজকে পথে এসে বসেছে। তো অ্যাডমান জাহাজের এই মালিককে কিছু টাকা দিয়ে সেখান থেকে চলে আসে। তো এইবারে অ্যাডমান জেকোবোকে নিয়ে সেই গুপ্তধনের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। তারা একটা দ্বীপের কাছে আসে, দ্বীপটির নাম মন্টেক্রিস্টো, এবং অ্যাবে ফারিয়ার দেওয়া নকশা অনুযায়ী তারা জলের তলায় বিপুল পরিমাণে ধনসম্পত্তি পেয়ে যায়। সেখানে রাশি রাশি বাক্স ভর্তি ধনসম্পত্তি, যা একবারে নিয়ে যাওয়া সম্ভব নয়। অ্যাডমান তো এইসব দেখে অবাক হয়ে যাচ্ছে। সে অ্যাবে ফারিয়ার উদ্দেশ্যে বলতে থাকে, অ্যাবে ফারিয়া, আপনি ধন্য, আপনি আমার ঈশ্বরের প্রতি বিশ্বাস ফিরিয়ে দিলেন। আমি এই ধনসম্পত্তি ভালো কাজেই ব্যবহার করব, দেশে দেশে স্কুল কলেজ হাসপাতাল খুলে দেব, তাও আপনার নামে। তার আগেই এই ধনসম্পত্তি হবে আমার প্রতিশোধের অস্ত্র। যারা আমার জীবনকে নরক করেছে তাদেরকে আমি বুঝিয়ে দেব। শ্যাটো ডিপের ওই অন্ধকার গহনে অ্যাডমান ডান্টেস মরে গেছে, তার পোড়া ছাই থেকে জন্ম নেবে দ্য কাউন্ট অফ মন্টেক্রিস্টো। জাকোবো বলে, তোমাকে কষ্ট করতে হবে না, তুমি বলো, ওদেরকে আমি খুঁজে বের করে একে একে খালাস করে দিয়ে আসি। অ্যাডমান বলে, না, ওদেরকে এত সহজ মৃত্যু আমি তো দেব না। ওরা আমার জীবন থেকে 13টা বছর কেড়ে নিয়েছে, আমি ওদেরকে তিলে তিলে যন্ত্রণা বোঝাবো যে আমি কতটা কষ্ট পেয়েছিলাম। তো এরপরে অ্যাডমান প্যারিসে চলে আসে এবং বিশাল বড় একটা বাড়ি কেনে, এবং তার নতুন নাম হয় দ্য কাউন্ট অফ মন্টেক্রিস্টো। অ্যাডমান এইবারে ফার্নান্ড মন্টেগোর খোঁজ নিতে শুরু করে, তার দুর্বলতা জানতে শুরু করে। তো অ্যাডমান জানতে পারে মন্টেগো একটা ব্যাংক থেকে লোন নিয়েছে, মানে বেশ মোটা অঙ্কের টাকাই নিয়েছে। অ্যাডমান এইবারে ওই ব্যাংকটাকেই পুরো কিনে নেয়, এবং মন্টেগো যেসব জাহাজ কোম্পানির সঙ্গে কাজ করত সবাইকে অ্যাডমান টাকা দিয়ে কিনে নেয়, কেউ যেন মন্টেগোর সঙ্গে ব্যবসা না করে। আর এইদিকে তো ফার্নান্ড মন্টেগো আস্তে আস্তে ঝামেলায় পড়তে শুরু করে, সে আর্থিকভাবে দুর্বল হতে শুরু করে। এইবারে অ্যাডমান ভাবে মন্টেগোর বাড়িতে কি করে ঢোকা যায়, কারণ সেখানে তো তার প্রিয়সী মার্সিডিস আছে। তো ফার্নান্ড মন্টেগো আর মার্সিডিসের একটা ছেলে ছিল, এর নাম অ্যালবার্ট।
এবং অ্যাডমান অ্যালবার্টকে ওই জলদস্যুদের দ্বারাই কিডন্যাপ করায় এবং পরে গিয়ে সে নিজেই অ্যালবার্টকে আবার বাঁচায়। এর ফলে অ্যাডমান অ্যালবার্টের বিশ্বস্ত হয়ে যায় এবং অ্যাডমানের প্ল্যানও সাকসেসফুল হয়, কারণ অ্যালবার্টের জন্মদিনে অ্যালবার্ট অ্যাডমানকে তার বাড়িতে নেমন্তন্ন করে। তো জন্মদিনের দিন অ্যাডমান মন্টেগুর বাড়িতে আসে। তো অ্যালবার্ট তার বাবা মার সঙ্গে দ্য কাউন্ট অফ মন্টি ক্রিস্টো অর্থাৎ অ্যাডমানের পরিচয় করিয়ে দেয়। কিন্তু ফার্নান্দ মন্টেগু তার বন্ধু অ্যাডমানকে কিন্তু চিনতে পারে না, কারণ অ্যাডমানের চেহারা অনেকটাই পরিবর্তন হয়ে গেছে। আর অ্যাডমানের যা এখন নাম ডাক, সে এখন কাউন্ট অফ মন্টি ক্রিস্টো, সবাই তাকে সমূহ করে চলে। এই জন্য মন্টেগু কখনোই কল্পনাই করতে পারবে না যে এই সেই অ্যাডমান ডান্টেস, যাকে সে মিথ্যে জালে ফাঁসিয়ে নরকবাস করিয়েছিল। কিন্তু মার্সিডিস অ্যাডমানকে দেখে সন্দেহ করে, কিন্তু সে কিছুই বুঝতে পারছে না। সে কাউন্ট অফ মন্টি ক্রিস্টোকে বলে, ধন্যবাদ আপনাকে আমার ছেলের জীবন বাঁচানোর জন্য, আপনার এই ঋণ আমি কখনোই ভুলবো না। অ্যাডমান বলে, না, আপনি ভুলে যাবেন, মাসখানিকের মধ্যেই ভুলে যাবেন। অ্যাডমানের এই কথাটা বলার কারণ ওই যে অ্যাডমান জেলে যাওয়ার 1 মাসের মধ্যেই মার্সিডিস মন্টেগুকে বিয়ে করে নিয়েছিল, তাই একটু হালকা খোঁচা মারলো আর কি। তো এই জন্মদিনের পার্টিতে প্রাক্তন ম্যাজিস্ট্রেট বিল লেফোর্টও উপস্থিত ছিল। তো অ্যাডমান তার কাছে এসে বলে, আপনি তো একটা উঁচু পদে আছেন, আমার একটা উপকার করে দেবেন? বিল লেফোর্ট বলে, হ্যাঁ অবশ্যই করব। অ্যাডমান বলে, আমার একটা জাহাজ না আটকে আছে, তাতে অনেক ধনরত্ন আছে, আপনি ওটা ছাড়িয়ে দিলে ভালো হতো। বিল লেফোর্ট বলে, ঠিক আছে, হয়ে যাবে। তো অ্যাডমান সেখান থেকে চলে গেলে তো মন্টেগু বিল লেফোর্টের কাছে এসে বলে, অ্যাডমান তোমাকে কি বলছিল, এর আড়ি পাতা স্বভাব গেল না। তো বিল লেফোর্ট বলে, ওর একটা জাহাজ আটকে আছে, ওটা ছাড়িয়ে দিতে বলছে, অনেক ধনরত্ন আছে তো ওই জন্য। মন্টেগু বলে, জাহাজ ছাড়াতে হবে না, ওই জাহাজটা তুমি আর আমি মিলে লুটে নেই, যা ধনসম্পত্তি আছে দুজনে ভাগ করে নেব। বিল লেফোর্ট রাজি হয়ে যায়। তো সবাই যখন খাওয়া দাওয়া করছিল, মার্সিডিস বারবার কাউন্ট অফ মন্টি ক্রিস্টোর দিকেই তাকিয়েছিল। সে ভাবতে থাকে, এই লোকটা অ্যাডমানের সঙ্গে হুবহু মিলে যাচ্ছে, কিন্তু অ্যাডমান কি করে, সে কি আর বেঁচে আছে? তো এক সময় মন্টি ক্রিস্টো তার আঙুল দিয়ে চুল পাকাতে থাকে, আর এই স্বভাবটাই ছিল অ্যাডমানের। মার্সিডিসের আর বুঝতে বাকি রইল না, এই কাউন্ট অফ মন্টি ক্রিস্টোই হচ্ছে অ্যাডমান ডান্টেস। তো বাড়ি ফেরার সময় অ্যাডমান যখন গাড়িতে উঠতে যাবে, গাড়ির মধ্যে আগে থেকেই মার্সিডিস বসেছিল। সে অ্যাডমানকে বলে, আমি তোমাকে চিনতে পেরেছি, তুমিই হচ্ছে অ্যাডমান। কিন্তু অ্যাডমান ধরা দেয় না, সে বলে, আপনি ভুল করছেন, আমি অ্যাডমান ডান্টেসকে চিনি না। মার্সিডিস বলে, বিল লেফোর্ট যখন বলেছিল অ্যাডমান মারা গেছে, তখন আমার আর কিছুই করার ছিল না, আমি তাই মন্টেগুকে বিয়ে করেছিলাম। অ্যাডমান মার্সিডিসের কোনো কথাই শোনে না, সে মার্সিডিসকে গাড়ি থেকে নামিয়ে দেয় এবং সে সেখান থেকে চলে যায়। এই দিকে দেখতে পাই অ্যাডমান যে জাহাজটার কথা বলেছিল এবং বিল লেফোর্ট আর মন্টেগু যা লুট করার পরিকল্পনা করেছিল, আর এদের দলে নতুন এক ব্যক্তি সামিল হয়, আর সে আর কেউই নয়, ড্যাংলার, যে কিনা নেপোলিয়নের চিঠির ব্যাপারে ম্যাজিস্ট্রেট বিল লেফোর্টকে বলে দিয়েছিল এবং তারপরেই অ্যাডমানের জীবন নরকে পরিণত হয়েছিল। আর বিল লেফোর্ট আর মন্টেগু এই জাহাজটাকে লুট করার দায়িত্ব ড্যাংলারকে দিয়েছে। তো ড্যাংলার যথারীতি জাহাজটা লুট করতে আসে, আর তখনই অ্যাডমান পুলিশ নিয়ে সেখানে চলে আসে। এখানে ড্যাংলার পুরোই ফেসে যায়। ড্যাংলার মন্টি ক্রিস্টোকে বলে, আমাকে ছেড়ে দাও প্লিজ, আমি জানতাম না এগুলো তোমার সম্পত্তি। মন্টি ক্রিস্টো বলে, তুমি আগাগোড়াই একটা খারাপ মানুষ ছিলে, খারাপ নাবিক ছিলে, আজ তোমাকে আমি কি করে ছেড়ে দেই বলো? আজ থেকে 25 বছর আগে ওই নেপোলিয়নের চিঠির ব্যাপারটা তুমি ছাড়া তো আর কেউই জানতো না, কিন্তু তুমি আমাকে ফাঁসালে। ড্যাংলার বলে, তুমি এসব কথা কি করে জানো, তুমি কে? মন্টি ক্রিস্টো বলে, আমি সেই যার জীবন তোমরা শেষ করে দিয়েছো, অ্যাডমান ডান্টেস। এটা শুনে ড্যাংলার চমকে ওঠে। অ্যাডমান বলে, যাও জেলে যাও, জেলের 4 দেয়ালের কষ্ট তো কখনো পাওনি, দেখে এসো, আর একবেলা খাবার খেয়ে দেখো কেমন লাগে। তো পুলিশটা ড্যাংলারকে ধরে নিয়ে চলে যায়। এরপরে অ্যাডমান বিল লেফোর্টের কাছে যায় আর বলে, আমার জাহাজের কাজ কত দূর? বিল লেফোর্ট বলে, আমি একজন লোককে পাঠিয়েছি, ও কাজ করে দেবে। মন্টি ক্রিস্টো বলে, ও আচ্ছা, একটা কথা বলতে পারি? বিল লেফোর্ট বলে, হ্যাঁ বলো। মন্টি ক্রিস্টো বলে, আজ থেকে 25 বছর আগে অ্যাডমান ডান্টেস নামে একটা ছেলেকে দেশদ্রোহিতার নামে মিথ্যে অপবাদ দিয়ে জেলে পাঠিয়েছিলে, আর তার প্রেমিকাকে বলেছিলে সে একজনকে মেরে ফেলেছে। আর কেনই বা বলেছিলে অ্যাডমানের ফাঁসি হয়েছে? এই এতগুলো মিথ্যে কেন বলেছিলে? বিল লেফোর্ট বলে, তুমি কে? এই সব কথা তুমি কি করে জানো? মন্টি ক্রিস্টো বলে, তোমার সামনে তো স্বয়ং অ্যাডমান ডান্টেসই দাঁড়িয়ে আছে, আর সে তো জানবেই, তাই না? বিল লেফোর্ট তো অবাক হয়ে যায়, এ কি, তার সামনে অ্যাডমান ডান্টেস, সে কি করে বেঁচে থাকতে পারে? শ্যাটো দ্বীপে তো কেউই আজ পর্যন্ত বেঁচে ফিরতে পারিনি, তাহলে? অ্যাডমান বলে, হ্যাঁ সেসব কথা পরে হচ্ছে, আসলে তুমি না খুবই ধূর্ত, তুমি তোমার বাবাকে নিয়ে ভয়ে ভয়ে ছিলে, কারণ তোমার বাবা ক্ল্যারিয়ন ছিলেন নেপোলিয়নের খুব বিশ্বস্ত এবং কাছের লোক। এটা যদি সরকার জানতে পারে তাহলে তোমার চাকরি তো গেল, আর তোমার যেদিন প্রমোশন হয় সেই দিন তোমার বাবা মারা যায়। আসলে তোমার বাবাকে মেরে ফেলা হয়েছিল, যা তুমি থেকেই তোমার বাবাকে হত্যা করিয়েছিলে, যেটা করেছিল মন্টেগু। ছি, নিজের বাবাকে নিজেই মারলে।
আর তোমার বাবার মৃত্যুর দোষারোপটা আমার উপরে আনলে এবং আমার কেসটা আরো জোরদার করলে। ভিল্লেফোর্ড বলে, হ্যাঁ সব তো জানিস দেখছি, তা কোনো প্রমাণ আছে? প্রমাণ? অ্যাডমান বলে, প্রমাণ? হ্যাঁ প্রমাণ তো আছে, এই তো আমার সামনেই দাঁড়িয়ে আছে জল জ্যান্ত প্রমাণ। এবং আমরা দেখতে পাই অ্যাডমান একা আসেনি, সঙ্গে ম্যাজিস্ট্রেট, পুলিশ সবকিছুই নিয়ে এসেছিল এবং ভিল্লেফোর্ডকে গ্রেফতার করে নিয়ে চলে যায়। অ্যাডমান সেখান থেকে ফিরে আসে, দেখে মার্সিডিজ তার সঙ্গে দেখা করতে এসছে। অ্যাডমান বলে, আপনি ভুল করছেন, আপনি যার কথা বলতে চাইছেন আমি সে নই। মার্সিডিজ বলে, তুমিই অ্যাডমান ডান্টিস, আমি সেই দিন গাড়িতে অ্যাডমানের কথা বলেছিলাম, আমি কিন্তু টাইটেল একবারও উচ্চারণ করিনি, তাহলে তুমি কি করে বলেছিলে আমি অ্যাডমান ডান্টিসকে চিনি না? অ্যাডমানের টাইটেল যে ডান্টিস তুমি কি করে জানলে? অ্যাডমান এইবারে ফেসে যায়। মার্সিডিজ বলে, অ্যাডমান আমি তোমাকে এখনো ভালোবাসি। অ্যাডমান বলে, ভালোবাসা ওটা তোমার কাছেই রেখে দাও, আমি জেলে যাবার মাসখানিকের মধ্যেই তুমি মন্টেগুকে কি করে বিয়ে করে নিতে পারলে? এত ভালোবাসতে আমাকে যে আমার বন্ধুকেই বিয়ে করে নিলে, আমার জন্য একটু অপেক্ষাও করতে পারলে না? ও হ্যাঁ, করবেই বা কেন, আমি তো মারা গেছি। মার্সিডিজ এইবারে তার হাতের ওই আংটিটি দেখায় যেটা সে সুতো দিয়ে নিজের হাতে বেঁধে নিয়েছিল। মার্সিডিজ বলে, দেখো তোমার স্মৃতি আমি রেখে দিয়েছি, এই আংটি আমি এখনো খুলিনি। তো এইবারে অ্যাডমান গোলে তো জল হয়ে যায় এবং তারপরে তারা যাই হোক যা পারে করুক। তো ওইদিকে মন্টেগু তো ভয় পেয়ে গেছে যে পুলিশ তাকে যে কোনো মুহূর্তেই ধরতে পারে, কারণ সে যে ভিল্লেফোর্ডের বাবাকে হত্যা করেছিল সেটা তো পুলিশ জানতে পেরে গেছে, সুতরাং তার কপালে এইবারে ব্যাং ডেকেছে। মন্টেগু মার্সিডিজকে বলে, তুমি আর ছেলে তাড়াতাড়ি গুছিয়ে নাও, আমাদের এক্ষুনি এখান থেকে পালাতে হবে। মার্সিডিজ বলে, আমি যাব না, আর আমার ছেলেও তোমার সঙ্গে যাবে না। মন্টেগু বলে, কেন, কি হয়েছে? আর ছেলে আমার সঙ্গে যাবে না কেন? মার্সিডিজ বলে, অ্যালবার্ট তোমার ছেলে নয়, ও অ্যাডমান ডান্টিসের ছেলে। এটা শুনে মন্টেগুর মাথায় যেন বাজ পড়ে। মার্সিডিজ বলে, যখন অ্যাডমানকে জেলে পাঠানো হয়েছিল তখন অ্যালবার্ট আমার পেটে ছিল, আর আমি সম্মান রক্ষার্থেই তোমাকে বিয়ে করেছিলাম, আর তুমি তো আমারই শরীরটাকেই চেয়েছিলে, আমাকে তো কখনোই ভালোই বাসনি, আর শরীর তা তো তুমি পেয়েছই, আর তোমার শরীরের নেশা এতই যে এখনো অন্য মেয়ের কাছে যাও। একজন স্ত্রীকে কিভাবে রাখতে হয়, কিভাবে তাকে মর্যাদা দিতে হয় তা তুমি এখনো শেখনি। আমি আর আমার ছেলে চললাম। মন্টেগু এতগুলো ধাক্কা একসঙ্গে সামলাতে পারে না, সে পাগলের মতো হয়ে যায়, রাগে তার মাথায় যেন রক্ত উঠে যায়। তো মন্টেগু এইবারে সেই জায়গায় যায় যেখানে মন্টেক্রিস্টোর ওই জাহাজ লুট করে আনার কথা ছিল। সে তো এই খবরটাই পায়নি যে ড্যাংলার সেই জাহাজ লুট করতেই পারেনি। তো মন্টেগু সেখানে গিয়ে যখন বাক্স খোলে, সেই বাক্সের মধ্যে মাটি ছাড়া আর কিছুই ছিল না। তো সেখানে মন্টেক্রিস্টো চলে আসে। মন্টেগু বলে, মন্টেক্রিস্টো আপনি এখানে কি করছেন? মন্টেক্রিস্টো বলে, তুমি আমাকে চিনলে না মন্টেগু, আমি তোমার খুব কাছের বন্ধু ছিলাম, তো তাও চিনতে পারলে না? মন্টেগু বলে, কে তুমি? মন্টেক্রিস্টো বলে, আমি অ্যাডমান ডান্টেস। মন্টেগু বলে, কি অ্যাডমান ডান্টেস? অ্যাডমান বলে, হ্যাঁ আমাকে ভুলে গেলে চলবে বন্ধু, তুমি না আমার জীবনটা শেষ করেছিলে। মন্টেগু আচমকায় অ্যাডমানের উপরে আক্রমণ করে বসে, কিন্তু অ্যাবে ফারিয়ার কাছ থেকে তরোয়াল চালানো শিখেছিল। সেও মন্টেগুর সঙ্গে পাল্লা দিয়ে যুদ্ধ করতে থাকে এবং এদের মাঝখানে জোট বাঁধে অ্যালবার্ট। সে মন্টেগুর হয়ে যুদ্ধ করতে থাকে, কারণ সে তো আর জানে না যে অ্যাডমান তার আসল বাবা। অতঃপর সেখানে মার্সিডিজ চলে আসে এবং তার ছেলেকে সব সত্যি জানায়। তো মন্টেগু সুযোগ বুঝেই গুলি চালিয়ে দেয়, কিন্তু গুলিটা গিয়ে লাগে মার্সিডিজের কাঁধে এবং এতে অ্যাডমান খুব রেগে যায় আর মন্টেগুর সঙ্গে তার আবারও যুদ্ধ বাঁধে এবং যুদ্ধে মন্টেগু মারা যায়। তো এরপরে 3 মাস কেটে যায়। যে দ্বীপের মধ্যে অ্যাডমান বন্দী ছিল, মানে ওই শ্যাটো দ্বীপ, সেটা অ্যাডমান সম্পূর্ণই কিনে নেয় যাতে তার মতো নির্দোষ কোনো ব্যক্তি আর শাস্তি না পায়। এবং আমরা দেখতে পাই মার্সিডিজ মারা যায়নি, কারণ তার কাঁধে গুলি লেগেছিল, সে বেঁচে গেছে এবং তার ছেলে ও জ্যাকোবো সবাই একসঙ্গেই আছে। এবং অ্যাডমান শ্যাটো দ্বীপের দিকে তাকিয়ে বলতে থাকে, অ্যাবে ফারিয়া আমি তোমার কথা রেখেছি, কিন্তু একটা ভুল করে ফেলেছে। তুমি চেয়েছিলে আমি ঈশ্বরের হাতের বজ্রও হই, কিন্তু আমি তা পারি। প্রতিশোধ নিতে নিতে আমি রাক্ষস হয়ে উঠেছি। ভিল্লেফোর্ড, মন্টেগু, ড্যাংলার এদের থেকেও বড় রাক্ষস। এই প্রতিহিংসা খুবই খারাপ জিনিস, মানুষকে অন্ধ করে দেয়। সত্যি অ্যাবে ফারিয়া, তুমি আমার ঈশ্বরের প্রতি বিশ্বাস ফিরিয়ে দিয়েছো। ঈশ্বর সত্যিই সঠিক বিচার করেন, তার বিচারে কারচুপি থাকে না, জল মেশানো থাকে না। ঈশ্বর সবার জন্যই সমান, সঠিক বিচার করেন, শুধু সময়ের অপেক্ষা। তো এই গল্পটি আমাদের জীবনে অনেক শিক্ষা দিয়ে যায়। জীবনে যতই কঠিন সময় আসুক না কেন, কখনো হাল ছেড়ে দিতে নেই। হয়তো আজকে তোমার সঙ্গে খারাপ ঘটছে বলে উপরওয়ালাকে দোষারোপ করছো, কিন্তু তিনি যে তোমাকে তৈরি করে নিচ্ছেন। ধনুকের ছিলা যত পিছনে টানা হয়, তীর কিন্তু তত দূরে যায়। তেমনই উপরওয়ালা আমাদেরকে যত পিছিয়ে দেবে, যত কষ্ট ভোগ করাবে, এর মানে তোমার হাত দিয়ে ছোটখাটো নয়, অনেক বড় কাজ হতে চলেছে। তোমাকে অনেক দূরে যেতে হবে, অনেক উপরে উঠতে হবে। হ্যাঁ, হয়তো দেখছো তোমার পারিপার্শ্বিক মানুষ বা বন্ধু বান্ধবরা তোমার থেকে অনেক এগিয়ে গেছে, এটা ভেবে নিজেকে দোষারোপ করো না। চেষ্টা করে যাও আর উপরওয়ালার প্রতি আস্থা রাখো। সময় তোমাকে সবকিছুই ফিরিয়ে দেবে, কারণ সময়কে সময় দিলে, সময় শেষ হলে সময়ের ফল এমনি হাতে এসে ধরা দেয়। তো আজকের গল্পটি কেমন লাগলো অবশ্যই জানিও।
আর হ্যাঁ, আলেকজান্ডার দুমার আর একটি বিখ্যাত উপন্যাস আছে, দ্য থ্রি মাস্কেটিয়ার। এই মুভিটিও এক্সপ্লেন করা আছে, যদি দেখতে চাও দেখে আসতে পারো। আমি ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দেবো আর এই স্ক্রিনেই চলে আসবে, দেখে নিও। তো আজকের মতো টাটা।